আসসালামু আলাইকুম। আমি খুবই দুঃখিত যে আমার ব্যাক টু ব্যাক মিটিং এর কারণে আমাকে চলে যেতে হচ্ছে। এখানে আমার খুব প্রিয় দুজন মেহমানও আছেন, দিদার ভাই আছেন, নতুন ভাই আছেন। আমাদের কাছে ক্ষমা চাচ্ছি শুরুতে যে আমাকে দূর দিতে হবে। শেয়ার বাজার নিয়ে ইতিমধ্যে আমাদের যে ক্ষুদ্র বুঝ, কারণ এটা হচ্ছে একটা টেকনিক্যাল ব্যাপার, আমি সবকিছু পার্সোনালি বুঝি ব্যাপারটা তা না। তবে আপনাদের পক্ষ থেকে যে কাগজপত্রগুলো আমাকে দেওয়া হয়েছে 21 দফা, তারপরে 12 দফার যে কাগজগুলো, এগুলো আমি নিজে পড়েছি, বোঝার চেষ্টা করেছি এবং রেলেভেন্ট অথরিটি যাদের সাথে আমাদের যোগাযোগ আছে তাদেরকে আমরা কাগজপত্রগুলো পাঠিয়েছি এবং বলেছি যার যেখানে সুযোগ আছে এটার ব্যাপারে অ্যাকশন নেবার জন্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে আপনার আওয়ামী লীগ সরকার আসলেই শেয়ার মার্কেট ধসে পড়বার একটা কোরিলেশন আছে। আওয়ামী লীগ আর শেয়ার মার্কেট লুটপাট, সালমান এফ রহমান শেয়ার মার্কেট লুটপাট, এটা যেন কেমন একটা অঙ্গাঅঙ্গি ভাবে জড়িয়ে আছে। তো আমরা 96 থেকে 1000-এর যে 2001-এর যে সালটা ছিল ওটার মধ্যে দেখেছি যে আওয়ামী লীগের নেতৃত্বে শেয়ার বাজার কিভাবে ধসে দেওয়া হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে বিপদে পড়েছেন এবং পুঁজি হারিয়ে একেবারে পথে বসে গেছেন, এটা ঘটেছে। এবং তার পরবর্তীতে কিন্তু আপনার এখানে ইনভেস্টিগেশনও হয়েছে। আমার যতটুকু মনে পড়ে, যদি ভুল না হয়ে থাকি, বাংলাদেশ ব্যাংকের যিনি প্রয়াত ডেপুটি গভর্নর ছিলেন ইব্রাহিম খালেদ সাহেব, ওনার নেতৃত্বে একটা কমিশন হয়েছে, কমিটি হয়েছে, ওনারা তদন্ত প্রতিবেদন দিয়েছেন এবং দরবেশ বাবা থেকে শুরু করে অনেকের ব্যাপারে সেখানে আসছিল। সরকার ঘোষণাও দিয়েছিল যে এই তদন্ত প্রতিবেদনটা প্রকাশ্যে আনা হবে, পাবলিকের কাছে বলে দেওয়া হবে, কিন্তু এটা পরবর্তীতে আর হয় নাই। তো যেটা হয় বাংলাদেশের ইতিহাসের যে বাস্তবতা অথবা একটা সমাজের রাষ্ট্রের যে বাস্তবতা, যে আপনি ভুল করবেন, আপনি গুনাহ করবেন, পাপ করবেন, অন্যায় করবেন, কিন্তু যদি বিচার না হয় তাহলে একই মানুষ একই ভুল একই অন্যায় বারবার করতে থাকবে। এভাবেই সরকার, রাষ্ট্র, সমাজ করাপ্ট হয়ে যায় এবং সেটা আমরা দেখলাম যে 96 থেকে 1000-এর শেয়ার মার্কেটে 2001-এর ভিতরে যে শেয়ার মার্কেটে যে লুটপাটটা হয়েছে, বিচার না হবার কারণে যেটা হয়েছে, গত 16 বছরে এই লুটপাটটা কয়েক গুণ, কয়েক শত গুণ বেড়ে গেছে। এই দুই লুটপাটের মাধ্যমে যেটা হয়েছে যে আমাদের 33 লক্ষ বিনিয়োগকারী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পরিবার ধসে গেছে এবং এই যে আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের যে সামান্য সঞ্চয় থাকে, এই সঞ্চয়গুলো হারিয়ে গেছেন। তাদের পরিবারের যে একটা সিকিউরিটির জায়গা থাকে, অনেকেই বোধ করেন যে তাদের একটা সঞ্চয়ের টাকা দিয়ে তারা কি করবেন। বাংলাদেশে সঞ্চয়ের টাকা ব্যয় করবার স্পেস কিন্তু খুব কম। আপনি একটা প্লট কিনতে পারবেন, একটা ফ্ল্যাট কিনতে পারবেন, গ্রামে গঞ্জে জমি কিনতে পারবেন, অথবা গোল্ড কিনে রাখতে পারবেন, ডলার কিনে রাখতে পারবেন, অথবা হচ্ছে শেয়ার মার্কেটে আপনি বিনিয়োগ করবেন। তো রেগুলার টাকা পাওয়া যায় এমন বিনিয়োগের জায়গা কিন্তু সঞ্চয় থেকে বাংলাদেশে খুব কম। আমাদের পোস্ট অফিস থেকে শুরু করলে প্রাইস বন্ড কিনে টাকা রাখা এবং সেটা থেকে যে প্রফিট করবার জায়গাটা, সেটা ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে দেখা যায় যে যে প্রফিটটা এই বন্ডের এগেইনস্টে দিচ্ছে মানুষকে, সেটা আসলে অলমোস্ট জিরো অথবা মাইনাস সামটাইমস। এফডিআর যেটা করে রাখছে, এফডিআর এর এগেইনস্টে যে প্রফিট দিচ্ছে ব্যাংকগুলো, সেটা যদি আপনি বাংলাদেশের বাজারে চলমান ইনফ্লেশন অ্যাডজাস্ট করেন, দেখবেন যে আলটিমেটলি কোনো সঞ্চয় পাচ্ছে না, নাম্বারে পাচ্ছি যে আমার 3 লাখ টাকা আছে, এই 3 লাখ টাকার বদলে আমি প্রতি মাসে হয়তো 10,000 টাকা পাচ্ছি। কিন্তু 10,000 টাকার ভ্যালু যে পেপার নোট, পেপার কারেন্সির কারণে যে প্রতি মাসে মান্থ অন মান্থ বেসিস যে ড্রপ করছে, সেটা আবার আমরা বিবেচনায় নিচ্ছি না। তো না নেবার কারণে যেটা হচ্ছে যে টোটাল সঞ্চয়টা জিরোতে পরিণত হয়ে যাচ্ছে। আমি মাঝখানে একটা প্রতিবেদন করেছিলাম যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে 2008-9-এ, তখন যার 1 লক্ষ টাকা সেভিংস ছিল, তার 10 বছর পরে আপনার 2018-19-এ এটা নাকি শূন্য হয়ে গেছে। তো বাই দিস টাইম যখন 16 বছর পরে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, এই টাকাটা নাকি এই মাইনাস হয়ে গেছে। মানে আপনার শুধু 1 লাখ টাকা শূন্য হয়ে যায় নাই, আপনি বরং আপনার সেভিংস কন্ট্রাক্টেড হয়ে গেছে, আরো 20,000 টাকা আপনি লস করেছেন। তো সেই জায়গাতে আমাদের সেভিংসের এবং পুঁজি বিনিয়োগ বাজারটা একটা বড় জায়গা ছিল, যেখানে আমাদের মানে বিনিয়োগকারীদের জায়গা থেকে তারা তাদের সঞ্চয়টাকে বিনিয়োগ করবেন, আর যারা এন্টারপ্রেনিউর আছেন, উদ্যোক্তা আছেন, ব্যবসায়ী আছেন, তারা এখান থেকে ফান্ড রেজ করবেন, ফান্ড রেজ করে তারা ব্যবসা করবেন, প্রফিট করবেন, প্রফিটটাকে শেয়ার করবেন। তো সেই পুরো জায়গাটা একটা লুটের বাজারে পরিণত হয়েছে, এটা একটা কাসিনো, জুয়ার বাজারে পরিণত হয়েছে। সালমান এফ রহমান থেকে শুরু করে এরা সবাই মিলে শত শত হাজার হাজার ফেক কোম্পানি করে,
করে নিজেরা ইনভেস্ট করে। আমাকে শেয়ার বাজারে আপনাদের প্রেসিডেন্ট এসেছিলেন, আমাকে এটা বুঝায় বলছে, তারাই আবার ইনভেস্ট করে, তারাই দাম বাড়ায় একটা বেলুনের মতো বানায়, বেলুনের মতো বানায় ওভারনাইট সে টাকাগুলো ওখান থেকে পুঁজিবাজার থেকে তুলে নিয়ে আসে। সো এটাকে যেটা বলা হচ্ছে যে বাস্ট আউট করে ফেলছে। আমরা আমেরিকাতে দেখেছি 2000 সালে, দেখেছি 2007-8-এ দেখেছি লেমন ব্রাদার্সে, ওয়াল স্ট্রিটে শেয়ার মার্কেট যেটা কলাপস করেছে। 90 দশকে দেখেছি যে আমেরিকার যে বিজনেস টাইকুন ছিল জর্জ সরোস, আপনার পুরো সাউথ ইস্ট এশিয়ার শেয়ার মার্কেট ধসে দিয়ে গেছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ফিলিপিন, এই পুরো অঞ্চলের শেয়ার মার্কেটে ধরে কয়েক সপ্তাহের ভিতরে ফিউ বিলিয়ন ডলার এখান থেকে উঠায় নিয়ে চলে গেছে আমেরিকাতে। সাডেনলি আপনার 95-6-7-এ দেখলাম যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার ইকোনমি কলাপস করেছে। তো সেই জায়গাতে আমরা বারবার দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে একটা অলিগার্কি ডেভেলপ করেছে, একটা ক্লেপ্টোক্রেটিক সোসাইটি ডেভেলপ করেছে, যার একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণের রক্ত চুষে কিভাবে সেটাকে টাকায় বিক্রি করা যায় এবং বিক্রি করে নিজে বড়লোক হওয়া যায়, নিজে পশু হওয়া যায়, পশু থেকে দানব হওয়া যায়, দানব থেকে দৈত্য হওয়া যায়। এই দানব আর দৈত্য হওয়ার প্রক্রিয়াটার মেশিনের নাম হচ্ছে শেয়ার মার্কেট সালমান এফ রহমানের কাছে। সেই জন্য আমরা বারবার এটার প্রতিবাদ যেমন করেছি, আমরা এটাও বলেছি যে বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে যদি সার্ভাইভ করতে হয়, আমার মধ্যবিত্তকে, আমার ওয়ার্কিং ক্লাসকে বাঁচায় রাখতে হবে। মধ্যবিত্ত কিভাবে বেঁচে থাকবে? তার যদি চাল ডাল কেনার পয়সা না থাকে, তার 5,000 টাকা ইনভেস্ট করবার জায়গা না থাকে, তার বিনিয়োগ করা পুঁজিগুলো যদি ঘুম পোকার মতো সালমান এফ রহমানরা দিনে রাতে চেয়ে চেয়ে খেয়ে ফেলে, তাহলে আপনি যে শেয়ার মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা তো ঘুম পোকার দোকানে পরিণত হয়েছে। সে যেভাবে কাঠ খেয়ে ফেলছে, আপনি বোধ করছেন আপনার ফার্নিচারটা ঠিক আছে, আপনার চেয়ার টেবিলটা ঠিক আছে, কিন্তু ভিতরে এটা ঘুম পোকা খেয়ে একদম গুঁড়া গুঁড়া শূন্য করে দিয়েছে। ভিতরে যখন ঢুকবেন, বিনিয়োগকারীরা ওখানে গিয়ে দেখছে যে তার আত্মহত্যা করবার রশি ছাড়া ওই বাজারে আর কিচ্ছু বাকি নাই, সব দরবেশটা খেয়ে ফেলছে। সেই কষ্টের জায়গা থেকে আমি যতটুকু বুঝেছি আপনাদের দাবি দেওয়াগুলো প্রচন্ড যৌক্তিক দাবি, এবং এই দাবি দেওয়াগুলো ব্যক্তিগতভাবে আমি যেভাবে অথরিটির সাথে রেজ করেছি, অর্থনৈতিক প্রতিবেদন তৈরি করেন বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ সাংবাদিকদের সাথে আমি শেয়ার করেছি, প্রথম আলো থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ সাংবাদিকদের সাথে আমরা শেয়ার করেছি এবং বলেছি যেটা নিয়ে কিভাবে রিপোর্ট করা যায়, আরো বেশি মতামত তৈরি করা যায়, রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনা যায়। আর সব মিলিয়ে আমার পক্ষ থেকে প্রস্তাব হচ্ছে, আজকে যদি একটা টাস্ক ফোর্স করেছে, আমরা দেখলাম এই সরকার আসার পরে 3,000 কোটি টাকা দিয়েছে আইসিবি কে, আমরা বোধ করছি যে এই কাট পেস্ট রিফর্মটা সমাধান না। আমরা আজকে এখান থেকে শেয়ার মার্কেটকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা পূর্ণাঙ্গ কমিশন করবার দাবি করছি। এই কমিশনের কাজ হবে হচ্ছে বিনিয়োগকারীদের সাথে তারা কথা বলবেন, অর্থনীতিবিদদের সাথে তারা কথা বলবেন, তারা স্টক এক্সচেঞ্জ বোঝেন, ঢাকা এবং চিটাগং এর মার্কেট বোঝেন, তাদের সাথে কথা বলবেন, মার্চেন্ট ব্যাংক, ব্রোকার হাউস বোঝেন, তাদের সাথে কথা বলবেন, এবং যারা পরিবারগুলো ধসে গেছে, এবং আমি বারবার বলছি প্রত্যেকটা কমিশন পাবলিক হতে হবে, গোপনে রুমের ভিতরে ওই প্রাইভেট মিটিং, রোমান্টিক আলাপের কমিশন হতে পারবে না, পাবলিক হতে হবে। এটা স্টক এক্সচেঞ্জের এখানে যে অফিস আছে, এখানে রাষ্ট্রীয় কমিশন বসবে, বাংলাদেশ টেলিভিশন এই কমিশনের বিবরণী, সাক্ষী, প্রত্যেকটা বক্তব্য লাইভ করতে হবে, কারণ এখানে 33 লক্ষ পরিবার জড়িত, 1.5 কোটি মানুষ জড়িত। উপদেষ্টাকে মাথায় রাখতে হবে, আপনাদের মতো আরবান মিডল ক্লাস কোটিপতির ফ্যামিলি থেকে বিনিয়োগকারীরা আসেন নাই, এসি রুমে ওনারা বড় হন নাই, ওনারা ঘাম ঝরায়া টাকা ইনকাম করছেন, অতএব সেই টাকার হিসাব দিতে হবে আপনাদেরকে। আপনারা খালি লুটপাটের বাণিজ্য করবেন এবং তাদের বিচার করবেন, কিন্তু আপনারা কি করছেন সেটা আমরা জানবো না, এরকম গোপন কমিশন চাই না, পাবলিক কমিশন হইতে হবে, যেটা আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং এর মতো শুনানি হবে, প্রত্যেক বিনিয়োগকারীর কষ্ট দুঃখ তারা জানবেন, কোন কোন কোম্পানি দায়ী এই কাজের জন্য তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, কারা কারা কোন কোন কোম্পানি পরিকল্পিতভাবে আপনার প্রফিট করার পরে ডিভিডেন্ড দিচ্ছে না, আবার প্রফিট নাই, সে আইপিও ছাড়ার জন্য ইনফ্লেটেড অ্যাকাউন্ট তৈরি করছে, সে মিথ্যা অ্যাকাউন্ট তৈরি করে সে বিশাল প্রফিটেবল জায়গা সে আপনার শেয়ার ছেড়ে দিল, 6 মাস 1 বছর 2 বছরে কয়েকশো কোটি টাকা শেয়ার মার্কেট থেকে নিয়ে তিনি হাওয়া হয়ে গেলেন, তিনি সিঙ্গাপুর চলে গেলেন, তিনি এসালম হয়ে গেলেন, তিনি বসুন্ধরা হয়ে গেলেন, লুটপাট করে ফেললেন, ব্যাংক কিনে ফেললেন।
তো এই পুরো প্রসেসটা একটা পূর্ণাঙ্গ কমিশন হলে পরেই আমরা সকল স্টেক হোল্ডারের বক্তব্যটা যেমন জানতে পারবো, করণীয় বুঝতে পারবো, এবং একপাক্ষিক হবে না। শুধুমাত্র বাংলাদেশে দেখবেন টকশোতে, প্রেসে, কমিশনে শুধু বুদ্ধিজীবীরা যায়, যাদের জন্য কমিশন তারা দেখবেন কোথাও নাই। তাহলে যার কষ্টের আলাপ, তার কষ্টটা তো তার কথা থেকে শুনতে হবে, তার ভাষায়, তার চোখের পানিতে তার কষ্টটা শুনতে হবে, তার দুঃখ কষ্ট, তার আত্মহত্যার গল্পটা শুনতে হবে, পরিবার কিভাবে সাফার করেছে গত 10 বছর 20 বছর। এই গল্পগুলো শোনার মধ্য দিয়ে হচ্ছে এই যে একটা ট্রমাটাইজড নেশন, এই নেশনের হিলিং প্রসেস তাকে সুস্থ করে নিয়ে আসতে হবে। তা না হলে এই যে লড়াই, আন্দোলন, সমাবেশ, মারামারি, ভায়োলেন্স, এ থেকে আমাদের উত্তরণের কোনো উপায় নাই। তাই যারা রাষ্ট্র পরিচালনা করছেন আপনাদেরকে অনুরোধ করছি, আহ্বান করছি, অবিলম্বে একটা পূর্ণাঙ্গ কমিশন করেন, নেতৃবৃন্দের সাথে পরামর্শ করেন, এবং সদস্য বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই যাদের উপরে বিনিয়োগকারীদের আস্থা আছে এমন লোকদেরকে কমিশনের সদস্য করতে হবে। আপনার তাদের পছন্দের লোকদেরকে দেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি কমিশনের চেয়ারম্যান, তারপরে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান করতেছে এরে ওরে, কিন্তু বিনিয়োগকারীদের আস্থা নাই। ভাই আপনি লোক ভালো হইতে পারেন, আপনি বেঁচে চলে যান না, আমার কোনো আপত্তি নাই। আপনি ভালো মানুষ তো বেঁচে যান, বেঁচে চলে যান, কিন্তু ভালো মানুষ বিনিয়োগকারী আপনাকে ট্রাস্ট করে না। এই মাল আমি বেচবো কেমনে? তো যে মালের উপর আমার ট্রাস্ট নাই, সেই মাল, সেই দোকানে, সেই ভ্যানের সবজি মানুষ কেনে না। অতএব যেই বিনিয়োগকারীদের সাথে পরামর্শ করে কমিশন সদস্য প্রস্তাব করতে হবে, এবং প্রস্তাবিত সদস্যদের নাম আগে প্রেসে দিয়ে দিবেন যে আমরা শেয়ার মার্কেট সংস্কার কমিশন করছি, এই 10 জনকে প্রস্তাব করছি, তাদের ব্যাপারে কারো আপত্তি আছে কিনা। যাদের ব্যাপারে আপত্তি থাকবে তাদেরকে বাদ দিয়ে দিতে হবে। এই লোকদেরকে দিয়ে যদি কমিশন করেন তাহলে দেখবেন যে পুঁজিবাজারের আস্থা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, এবং এই 33 লক্ষ মানুষের বুকের কষ্ট, চোখের পানি দিয়ে যে আস্থাটা তৈরি করা হয়েছিল, সেই আস্থাটাকে আবার শেয়ার বাজারে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আপনাদের সকল ন্যায্য দাবির সাথে আমি একাত্মতা প্রকাশ করছি, আপনাদের লড়াইয়ের সাথে আমি থাকবো, আছি, এবং আপনাদের কথা সকল ফোরামে আমি বলবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসলে শুরুতেই আমি ধন্যবাদ দিতে চাই আজকে যারা আমাদের আয়োজক, কারণ আমরা দেখেছি বিগত অনেক সময় আমাদের গিয়েছে, কিন্তু এই ধরনের কোনো সাধারণ বিনিয়োগকারীদেরকে নিয়ে কোনো আয়োজন, এটা আমাদের একটা বিরল দৃষ্টান্ত, এবং এটার জন্য আমি তাদেরকে সত্যি সাধুবাদ জানাই। আমি খুব অল্প কথা বলবো, এবং সেই কথাগুলো খুবই সিম্পল। সেটি হচ্ছে আমাদের আগের যে বক্তা ছিলেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, উনি খুব সুন্দরভাবে বলেছেন যে একটি টাস্ক ফোর্স আমরা পেয়েছি, কিন্তু আমি আমার কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের মার্কেট, আপনারা জানেন যে আমাদের মার্কেট ব্যাপকভাবে করেছে, এবং আমাদের আজকের এই আয়োজনটি যে প্রসঙ্গ নিয়ে, সেটি হচ্ছে আস্থা ও সুরক্ষা। আমাদের শেয়ার বাজারে যে সমস্যাটা আমরা সব থেকে বেশি ফেস করি বা দেখি, সেটি হচ্ছে ঘটনা ঘটার পরে, যখন আমাদের কোনো একটি ঘটনা ঘটে যাচ্ছে, এরপরে আমরা সেটি সমাধান নিয়ে আমরা লেগে পড়ি, কিন্তু ততদিনে আমাদের যে পুঁজি, সেই পুঁজি কিন্তু আর আমাদের পকেটে থাকে না। যেমন ঘটনাটি হচ্ছে যে আপনি সুরক্ষা যদি কোনো একটি ঘর বা বাড়িতে দেন, আপনি সুরক্ষা কখন দিবেন? চুরি হয়ে যাওয়ার পর, ডাকাতি হয়ে যাওয়ার পর? আপনারা একটা বিষয় চিন্তা করে দেখুন, আমাদের যখনই আমরা কথা বলতে যাই, আমাদেরকে বিভিন্ন রকম রুলস, রেগুলেশন, ল, নানা রকম কিছু দেখানো হয়, আমাদের তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখন একটা বিষয় নিয়ে কাজ করছি, যে আমরা কোন একটি পার্টিকুলার কোম্পানিতে ইনভেস্ট করেছি, এই কোম্পানিতে আমরা চাই যে আমাদের এই পুঁজিটি সেটি সুরক্ষিত রাখার দায়িত্ব হচ্ছে আমাদের এই রেগুলেটর, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ডিএসসি। কিন্তু আমরা কি দেখছি, তারা আমাদের পুঁজি, যখন কোন একটি কোম্পানি ইপিএস শো করছে সেখানেও ফ্রড, ডিভিডেন্ড দিচ্ছে সেখানেও ফ্রড, যখন আমাদের পুঁজিগুলো সবকিছু এখান থেকে চলে যাচ্ছে, সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে, এরপরে দেখা যাচ্ছে বিভিন্ন রকম কমিশন বসছে, বিভিন্ন রকম তদন্ত বসছে, কিন্তু সেখান থেকে কোনো রেজাল্ট আসছে না? আমরা কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা কয়েকদিন পূর্বে বিক্সিং করে একটা বড় ফাইন দেখতে পাই।
450 কোটি টাকার মতো প্রায়। অনেক বড় অ্যামাউন্ট, অনেকেই অবাক হয়েছেন, অনেকেই আশ্চর্য হয়েছেন, আমি একটু আশ্চর্য হইনি। কারণ আমি জানি যে এই 450 কোটি টাকা আমরা যদি 4000 কোটি টাকার সাথে কম্পেয়ার করি কিছুই না। যে অর্থটি লোপাট হয়েছে আমাদের মার্কেট থেকে বেক্সিমকোর সুকুব বন্ডকে ইস্যু করে এবং যে ধরনের ফান্ড আমাদের এখান থেকে চলে গেছে, সেখানে 450 কোটি টাকা কিছুই না। এবং কেন কিছুই না আপনারা লক্ষ্য করেন যে ভেরি রিসেন্ট টাইম সোনালী আঁশ যে কোম্পানিটি, তাদের ফেক ইপিএস শো করে তাদের যে স্টক ডিভিডেন্ড তারা যেটি দিয়েছিল সেই স্টক ডিভিডেন্ড দিয়ে তারা সুন্দরভাবে এখান থেকে দুজন ডিরেক্টর ডিক্লারেশন দিয়ে তাদের পুরো শেয়ার মার্কেট থেকে সেল করে গেছে। 2024-এ এসে যদি আমাদের এই ধরনের এক্সাম্পল দেখতে হয় একটা ছোট্ট কোম্পানি, তাহলে বেক্সিমকো কিছুই না। বেক্সিমকো এই সোনালী আঁশ বা আদার্স যে ছোট ছোট কোম্পানি আছে তার তুলনায় অনেক লার্জ অ্যামাউন্ট এই মার্কেট থেকে সরিয়ে ফেলেছে। তো প্রত্যেকটি জায়গায় এই ধরনের বেক্সিমকো কোম্পানির মতো মিড লেভেলের কোম্পানি, হাই পেড আপ কোম্পানি আরো অসংখ্য কোম্পানি রয়েছে। আচ্ছা, এবার যে বিষয়টি মানে মেইন বিষয়টি আমার বলার আর কি, আমি চাই যে বিষয়টি বলতে, সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটের সাথে আমাদের অনেকগুলো বডি জড়িত, যার মধ্যে রয়েছে আইসিবি। আমরা জানি যে আইসিবিতে 3000 কোটি টাকার একটি ফান্ড আসার একটি কথা হচ্ছে বা আসছে বা আসার সম্ভাবনা। আপনারা একটি বিষয় লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, যে এই ফান্ডটি প্রপারলি আবার কিভাবে ইউজ করা হবে সেটি নিয়ে কিন্তু সংশয়, কোনো কিছু আমাদের কাছে পরিষ্কার না, কোনো একটি পার্টিকুলার বিষয় পরিষ্কার না। পুরো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে আমরা দেখছি না যে তাদেরকে বা কোনো ইস্যু ম্যানেজারকে আমরা এখন পর্যন্ত পাইনি যে ইস্যু ম্যানেজারটিকে একটা পানিশমেন্টের আন্ডারে আনা হয়েছে। কোনো ক্রেডিট রেটিং কোম্পানিকে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি যে তাকে পানিশমেন্টের আন্ডারে আনা হয়েছে। এই যে সোনালী আঁশ বা আমরা বেক্সিমকোর কথা বলছি, প্রত্যেকটা পানিশমেন্ট হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পরে। আমরা কি একটু প্রোঅ্যাক্টিভ হতে পারি না? আমরা কি একটু শুরু থেকে কি আমরা আমাদের কাজগুলোকে কি আমরা একটু প্রোঅ্যাক্টিভলি নিতে পারি না? তাহলে আমরা সুরক্ষা, যে কথাটি আমরা বলছি, সুরক্ষা তাহলে আমরা কখন দিব? ঘটনা ঘটে যাওয়ার পর, টাকা লোকপাট হয়ে যাওয়ার পর। তাহলে এই সুরক্ষার আমাদের তেমন কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। আর টাস্ক ফোর্সের যে বিষয়টি বলা হচ্ছে, টাস্ক ফোর্স আমি নিজেই মেল করেছি, যে মেলে রিপ্লে আজকে প্রায় 1 মাস হয়ে আসতেছে, আমি এখন পর্যন্ত কোনো রিপ্লে পাইনি। তাহলে আমি কাকে কমপ্লেন দিব? আমি কাকে মেল করব? তাদের কাছ থেকে যদি সিম্পল একটা আমার রিপ্লে না পাই যে হ্যাঁ ইয়েস উই আর উইথ ইউ, এই কথাটি যদি আমরা তাদের কাছ থেকে না জানতে পারি, তাহলে আপনারা বিনিয়োগকারীরা কাকে জানাবেন এবং তাদের কাছ থেকে কিভাবে ফিডব্যাক নেবেন? আর একটি বিষয়, ইউনাইটেড এয়ার থেকে শুরু করে যতগুলো কোম্পানি এই পর্যন্ত আমাদের মার্কেট থেকে যেভাবে চলে গেছে, মার্কেটে অসংখ্য রুগ্ন কোম্পানি 2024 সাল থেকে আমাদের এখানে, যদি আমরা লাস্ট 15 বছরের কথা চিন্তা করি, প্রায় 150 কোম্পানি লিস্টেড হয়েছে, যেগুলোর অস্তিত্ব বলে কিছু আছে বলে আমাদের অনেক বড় একটা ডাউট রয়েছে। তো এই কোম্পানিগুলোকে নিয়ে যদি আমরা সামনেও রান করি, আমার মনে হয় যে আমরা প্রতিনিয়ত হোঁচট খেতেই থাকবো এবং আমরা নতুন করে কোন কোম্পানিকে ইউনাইটেড এয়ারের মতো দেখতে চাই না। তো আমি আজকে আর কথা বাড়াবো না, আমাদের এখানে অনেক বিশিষ্ট অতিথিরা রয়েছেন, আমি মনে করি যে তাদের বক্তব্যগুলো আমরা শুনবো। তবে আমার একটাই কথা, যে কথাটি আমাদের প্রিভিয়াস বক্তা বলে গেছেন, খুব সুন্দর কথা বলেছেন, প্রত্যেকটি জায়গায় আমাদের রিফর্ম দরকার। আর ঘটনা ঘটার পূর্বে সুরক্ষাটা আমাদের দরকার হচ্ছে পূর্বে। ঘটনা ঘটে যাওয়ার পরে, টাকা লোপাট হয়ে যাওয়ার পরে, দিন ডাকাতি হওয়ার পরে আসলে এরপরে আমরা আবদার করে আর তেমন কোনো টাকা পয়সা আমাদের বিনিয়োগকারীদের কাছে আর আসে না। ফাইনে, সে ফাইনের টাকা কোথায় ইউজ হয় সেটিও আমাদের সেভাবে জানা নেই। যদি সেটি আমাদের মার্কেটের জন্য ইউজ হতো, তাহলে মার্কেটকে আমরা সাপোর্ট দিতে দেখতাম। তো আমার কথা এখানেই শেষ করবো, আমি আজকে কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাইদেরকে। প্রথমত আমি আসলে বিনয়ের সঙ্গে বলি যে আমি যে খুব ভালো বুঝি ক্যাপিটাল মার্কেট নিয়ে, শেয়ার মার্কেট নিয়ে বা এখানকার সংকটগুলো নিয়ে, সেটা আসলে না। কিন্তু মোটা দাগে আমরা আসলে সবাই জানি বাংলাদেশের আসলে সংকটের জায়গাগুলো কি। এবং গত কয়েকদিন আগে যখন আমার সঙ্গে রুবেল ভাই এবং মালিক ভাই যোগাযোগ করলেন, তখন ওনাদের থেকে আমি যতটুকু ফিডব্যাক পেলাম, আপনাদের যে দাবি এবং সেখানে আপনারা প্রথম যে কথাটা বলেছেন যে আপনারা আসলে একটা জবাবদিহিতার, একটা স্বচ্ছতার একটা বাজার আসলে চান, মেকানিজম আসলে চান।
কোনো সন্দেহ নাই, আপনি যদি বাংলাদেশের যে কোনো সমস্যা, আপনি ধরেন যে যদি শ্রমিকদের সঙ্গে কথা বলেন না, দেখবেন যে শ্রমিকরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নিগৃহীত, নিপীড়িত, জুলুমের শিকার, সবচেয়ে মজলুম। কৃষকের সঙ্গে কথা বলেন, আপনি তাই দেখবেন। আপনি ছাত্রদের সঙ্গে কথা বলেন, আপনি তাই দেখবেন। আপনি শেয়ার মার্কেট বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেন, আপনি আসলে একই দেখবেন। আসলে আমরা যেই একটা বাংলাদেশ গত 53 বছর ধরে এই দেশে এখানে আছে, যে একটা রাষ্ট্র কাঠামো, এইটাতে আপনার একটা কোনো জিনিস ভালো থাকার কোনো সুযোগ নেই। একটা কোনো মানুষ, একটা কোনো সম্প্রদায়, একটা কোনো গোষ্ঠী, একটা কোনো পেশাজীবী কারো পক্ষে আসলে ভালো থাকার সুযোগ নেই। কারণ পুরো রাষ্ট্র কাঠামো হচ্ছে যে অল্প কিছু লোকের আপনার, যাতে তারা আসলে এখান থেকে লুটপাট করতে পারে এবং পাচার করতে পারে, এটা হচ্ছে বন্দোবস্ত। নামগুলো আমাদের কাছে সব আছে, সালমান এফ রহমানের কথা বারবার আসে, নাফিস শরাফতের কথা আপনারা কেউ কেউ ভুলে যান, কিন্তু আমি বিশেষভাবে এই ভদ্রলোকের কথা আপনাদেরকে মনে করাই দিব। এবং এরকম অনেকগুলো নাম আমরা জানি, আসলে আমরা যে জানি না সেটা আসলে না। কিন্তু তারপরে কি, তারপরে হচ্ছে যে এই লোকরা আসলে শুধু যে এই লোকদেরকে ধরে যে কথা কথা, এই লোকদেরকে আমরা সরাই দিলাম, তাহলে কি আসলে সমাধান হয়ে গেল কিনা? আপনার নাফিস শরাফত কিংবা মনে করেন সালমান এফ রহমান, এরা তো এখন আসলে নাই। তাহলে এখন কেন আপনাদের বাজারের প্রতি আপনাদের যে আস্থা আসার কথা ছিল, সেই জায়গাটা কেন এখন আসে? তার মানে হচ্ছে যে এই সমস্যাগুলো ব্যক্তির একটা বড় ভূমিকা আছে। ব্যক্তিকে ধরে এখানে অনেকখানি দূর যাওয়া যাবে, কিন্তু আপনি যদি ওই জায়গাটায় মানে উদ্যোগের মধ্যে যদি আপনি থাকেন, বিশেষে আপনি দেখবেন যে আরেকজন মানে আরেকটা রহমান কিংবা আরেকটা শরাফত আসলে তৈরি হয়ে গেছে। তো আপনারা যে আলাপটা প্রথমেই করছেন যে একটা জবাবদিহিতার মেকানিজম, একটা আসলে স্বচ্ছতার একটা সিস্টেম, এইটা আসলে লাগবে। এবং এইটা আসলে আমাদের পুরো দেশের, রাষ্ট্রের সব জায়গায় লাগবে। এইটা যদি আমরা আসলে নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের ছাত্র বলেন, আমরা শ্রমিক বলেন, আমরা পেশাজীবীরা সবাই আসলে ভালো থাকবো। এইটা হচ্ছে আমার প্রথম আলাপ। আমি আরেকটা পয়েন্ট একটুখানি যুক্ত করতে চাই, দুইটা পয়েন্ট। অবশ্যই ধরেন যে আমাদের শেখ হাসিনাকে আমরা দেশ থেকে বিতাড়িত করছি। আমি মানে আমরা সবাই মিলে, আমাদের আবু সাইদ, তারা বুকের রক্ত দিল এবং সবাই মিলে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারছি। এখন আমাদেরকে একটা নতুন বাংলাদেশ গড়ার পালা। তো এই নতুন বাংলাদেশটা কি হবে? এইখানেও কি আবার জুলুম, নিপীড়ন, নির্যাতন চলবে কিনা? এখানে আবার শেয়ার মার্কেট লুট হবে কিনা? বাজারের টাকা লুট হবে কিনা? আপনার পাচার হবে কিনা? এগুলো তো আসলে আমাদের আলাপ হওয়ার কথা। আমাদের কিন্তু আলাপ, এই আলাপটা আমরা যতটুকু করতে পারতেছি, তার চেয়ে বেশি দেখা যায় যে আমাদেরকে বিভিন্ন কুতর্কে, বিভিন্ন অতর্কে, কুতর্কে আসলে জড়িত করে ফেলা হইতেছে। এবং এইখানটায় ধরেন যে সরকারের একটা বড় ধরনের ব্যর্থতা আছে, সরকারের গাফিলতিও থাকতে পারে, কিন্তু অযোগ্যতার জায়গাটা খুব স্পষ্ট। আমাদের ধরেন যে আজকে ঢাকা শহরে বেশ কয়েকটা জায়গায় আন্দোলন হলো, এবং এই আন্দোলনগুলোতে আমরা কি দেখলাম, আমার সর্বশেষ আমি যতটুকু খবর পেলাম, অন্তত 7 জন মারা গেছেন। এরা কিন্তু আমাদেরই ভাই। এখনো কোনো পত্রিকা সে অর্থে সুনির্দিষ্ট ভাবে আসে নাই, কিন্তু আমি যে খবরটা পেলাম যে যাত্রাবাড়ির ঘটনায় অন্তত 7 জন মারা গেছেন বলে একটা খবর পেলাম। সুনির্দিষ্ট ভাবে কোনো প্রমাণ এখনো পাইনি, কিন্তু এরা কিন্তু আমাদেরই ভাই, আমাদেরই লোকজন। এরা কিন্তু শেখ হাসিনার লোক, ছাত্রলীগ, এরা কিন্তু বদমাইশ লীগ, সন্ত্রাসী লীগ বলে আমার কাছে প্রাথমিকভাবে মনে হয় না। তাহলে কি ইভেন যদি সন্ত্রাসী লীগও হয়, তাহলে কি তাদেরকে মেরে ফেলা যায় কিনা? মেরে ফেলা অবশ্যই যায় না। এখানে আমি যে তাদের অবশ্যই বিচার হতে হবে, এবং বিচার আপনি যখন শেখ হাসিনা সহ ওদের দলের ধরেন যে অন্তত 2000 লোকের যদি আপনি আসলে বিচার করে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে বাংলাদেশ একটা নতুন ধাপে আসলে চলে গেছে। এইটা একটা আলাপ। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরও ভাইয়ে ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধানো, ফ্যাসাদ বাঁধানো, আমাদেরকে রাস্তায় নামানো, আমাদেরকে উস্কানি দিয়ে আমাদের মনে করেন যে কোন একটা সংকট নিয়ে একদম মানে একটা বিতিকিচ্ছিরি ঘটনা ঘটানোর সর্বরকমের প্রচেষ্টা কিন্তু বাংলাদেশের মধ্যে থেকে হচ্ছে। এবং আমি আপনাদেরকে খুব সতর্ক করে দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে হচ্ছে। সো বাংলাদেশের বাইরে এবং বাংলাদেশের ভেতর থেকে হচ্ছে এই ধরনের ষড়যন্ত্র। এইটার ব্যাপারে যদি আমরা এখনই সজাগ এবং সচেতন না হই, আমরা যদি সব ইস্যু নিয়ে যদি মনে করি যে আমাদের আসলে
রাস্তায় নিজেরা মারামারি করে সমাধান করব, ঘেরাও করে সমাধান করব, কিংবা ধরেন যে কোনো একটা ষড়যন্ত্রের অংশ হয়ে সমাধান করবো, এটা হবে না। বরঞ্চ তারা আসলে, আপনি দেখেন এখানে যদি ধরেন যে উগ্রবাদীটা যদি এখানে আশ্রয় পায় বা উগ্রবাদীটার যদি প্র্যাকটিস এখানে চলে, সবচেয়ে বেশি লাভ হয় কার? সবচেয়ে বেশি লাভ হয় শেখ হাসিনা এবং তার পক্ষের লোকদের। মাফিয়া তন্ত্রের লাভ হয়। আপনার ভারতের যে একটা হিন্দুত্ববাদীটা যারা আসলে আমাদের এখানে থেকে তাক করে আছে, তাদের লাভ হয়। তাহলে আমরা কি বেছে বেছে এরকম একটু পর একটা গণ অভ্যুত্থানের পরে আপনি কি এখনো কি একটা এইভাবে কি আন্দোলন করবেন? আমি তো অন্তত কয়েকটা মিনিস্ট্রিতে ধরেন যে কয়েকটা রিফর্ম পলিসির সঙ্গে আমি কাজ করি, আমার অনেক অবজারভেশন আছে, অনেক আমার কমপ্লেন আছে তাদের নিয়ে। কিন্তু আমি যে জিনিসটা দেখি যে প্রথমত অন্তত বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে বন্ধ হয়েছে, ঠিক কিনা? বাংলাদেশ থেকে এখন আর কিন্তু ব্যাংকগুলো কিন্তু সেই অর্থে যে লুট হচ্ছে এরকম কিন্তু আমার আর জানা নাই। আপনারা যদি জানেন আমাকে জানাবেন। অনেক সমস্যা আছে, অনেক জায়গায় দুর্নীতি প্রবলেম কমপ্লেনও আসতেছে, অযোগ্যতা প্রসঙ্গ তো আমি নিজেই করলাম, কিন্তু মোটা দাগে বাংলাদেশ থেকে সম্পদ চলে যাচ্ছে না। তো এইটা আমাদের একটা বড় অর্জন। তারপরে অর্জন কি? পরের টার্গেটটা আমাদের কি লাগবে? টাকা লাগবে যে এই টাকাটা যারা আসলে হক, যারা আসলে অধিকার, তার কাছে যারা আসলে যায়, বিনিয়োগকারীরা যারা, তাদেরকে যাতে অন্যায়ভাবে কোনো আপনার তাদের থেকে লুটপাট করা না হয় বা অন্য ধরনের কোনো সিস্টেমেটিক সমস্যায় যাতে কেউ না পড়ে, এটাই তো আমাদের আসলে দায়িত্ব। তো তার মানে হচ্ছে যে এখানে ধরেন যে সরকারের অযোগ্যতার জায়গা, অদক্ষতার জায়গাটা আছে, এটা মেনে নেওয়ার পরেও আমাদের আসলে সরকারকে হেল্প করতে হবে। আমরা একটা বড় ভাবে আগাইছি, এর পরের ধাপটা কি, তারপরের ধাপটা কি, তারপরের ধাপটা কি, সেইভাবে আসলে আমাদের প্ল্যান করতে হবে। আমরা যদি ভাবি যে গতকালকে গরম প্রচুর করছি, আগামী মাসের মধ্যে বা আগামী বছরের মধ্যে ধরেন যে আমরা একটা সিঙ্গাপুর হয়ে যাব বা আমরা একটা মালয়েশিয়া হয়ে যাব বা আমরা একটা ফিনল্যান্ড হয়ে যাব, তাহলে খুব বড় ধরনের ডিজাস্টার আমাদের সামনে আছে। আমি আপনাদেরকে আপনাদের সকল আন্দোলনের সঙ্গে, সকল যৌক্তিক দাবির সঙ্গে আমি একমত। আমি শুধুমাত্র আপনাদেরকে, এবং আরেকটা বিষয় আমি আপনাদের সঙ্গে একটু প্লিজ অ্যাড করি, সেটা হচ্ছে গত গণ অভ্যুত্থানে আমাদের যে আন্দোলন, সেটা আমাদেরকে একটা শিক্ষা খুব ভালোভাবে দেওয়ার কথা। সেটা হচ্ছে আন্দোলনে যদি আপনি সকল স্টেক হোল্ডারদেরকে যুক্ত করতে না পারেন, তাহলে আন্দোলন সফল করা খুব কঠিন। তার মানে হচ্ছে কি, আমাদের এই গণ অভ্যুত্থানে যেমন ধরেন যে আমাদের বেসরকারি ছাত্ররা যদি যুক্ত না হতো একটা পর্যায়ে, তাহলে ওই সময় আন্দোলনটা বন্ধ হয়ে যাচ্ছিল। এরপরে আরেকটা পর্যায়ে আমাদের যদি সাধারণ নাগরিকরা যদি যুক্ত না হতো, তাহলে কিন্তু আন্দোলনটা ব্যর্থ হয়ে যাচ্ছিল। তো এই শিক্ষা যদি আমরা নেই, তাহলে আমাদেরকে কি কাউকে জিম্মি করে না, বরঞ্চ আমাদের যারা স্টেক হোল্ডার সবাইকে নিয়ে যদি আমরা আসলে আন্দোলনটা করি, সবার স্বার্থ কিভাবে রক্ষিত হয় সেটা যদি আমরা আসলে নিশ্চিত করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি কোনো আন্দোলন ব্যর্থ হবে না। অন্তত এই বাংলাদেশে এই সরকার বা এখন থেকে যত সরকার হবে, তারা সবাই আমাদের, আমি মনে করি যে বাংলাদেশে এখন কোনো বিরোধী দল নাই, বাংলাদেশে আমরা সবাই আসলে সরকারি দল। বাংলাদেশে এখন আসলে নতুন করে নাশকতার চেষ্টা করবে, বাংলাদেশে এখন যারা নতুন করে আপনার হানাহানি করার চেষ্টা করবে, তারা কিন্তু বিরোধী দল, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এর বাইরে যাবতীয় সবাই আমরা একদম, আমাদের যা কিছু সমস্যা আছে সবাই একসঙ্গে সেটা নিয়ে বসে আলাপ আলোচনার ভিত্তিতে শান্তিপূর্ণ ভাবে ইনশাআল্লাহ আমরা সবাই সেই সমাধানগুলো করবো, এবং সেটা পুরোপুরি সম্ভব বলে আমি এখন পর্যন্ত আমি পুরোপুরি বিশ্বাস করি, আমি কনফিডেন্ট। এবং এই ধরনের প্রক্রিয়ায় আপনাদের যে কোনো আন্দোলনের সঙ্গে আমি অবশ্যই আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনাকে আমাদের পক্ষ থেকে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আমাদের জীবনটাই এমন যে আমরা সবসময় দুঃখের সময় মানুষের পাশে দাঁড়াতে হয়, আনন্দের সময় আমাদের ডাক পড়ে না, বেদনার সঙ্গেই বোধহয় আমাদের সম্পর্কটা বেশি। আমার ছোট ভাই ইকবাল, বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, সে যে বললো যে আমরা তো কত বড় একটা ক্রাইসিসে আছি, এই ক্রাইসিসটা নিঃশব্দে আমাদের যেমন রক্তক্ষরণ হয়, আমাদের অর্থনীতির একটা রক্তক্ষরণ ঘটিয়ে দিচ্ছে। আমরা সেটার একটা প্রতিবাদ করতে চাই। আপনি একটু আসবেন। আমি কিন্তু তার কথাতে প্রথমেই মানে রাজি হয়ে গিয়েছি যে আমার এখানে খুব বেশি কিছু করার নাই, কিন্তু আমার এখানে আপনাদের সঙ্গে যুক্ত থেকে আপনাদের বেদনাটাকে শেয়ার করে যেখানে বলা যায় সেখানে বলার চেষ্টাটা করবো। আমি এখান থেকে একটু যাবো, শ্রম কমিশনের একটা মিটিং আছে, সেখানে আমি যাব। আর আজকে রাত 8টায় নিউজ 24-এ আমার একটা দর্শক দেখেছে, রাত 10টায় ডিবিসিতে একটা ডেকেছেন, দুই জায়গায়। তো এই কথাটা আমি তুলে ধরবো এবং প্রয়োজনের সুযোগ পেলে আমি সুপারিশটাও তুলে ধরবো। আমাদের দেখুন,
আমরা খুব গর্ব করেছিলাম আমাদের পদ্মা সেতু। পদ্মা সেতু অনেক বড়, ওটা দুনিয়ার মানুষকে আমরা দেখিয়েছি। চোখের সামনে থেকে যদি দুইটা পদ্মা সেতু নাই হয়ে যায় তাহলে কি অবস্থাটা হবে? কিন্তু গত 3 মাসে আমাদের কিন্তু পকেট থেকে দুটো পদ্মা সেতু বেরিয়ে গেল, কেউ টের পেলাম না। 54,000 কোটি টাকা বেরিয়ে গেল, মানে দুটা পদ্মা সেতু নাই হয়ে গেল। ওই দুইটা পদ্মা সেতুর টাকা আমরা খরচ করেছি 10 বছরে, আর দুইটা পদ্মা সেতু হারিয়ে ফেললাম 3 মাসে। একটা দেশের তো এটাকে একটা আতঙ্ক তৈরি হওয়ার কথা ছিল। একটা দেশে, বাংলাদেশে 4.5 কোটি পরিবারের মধ্যে 33 লক্ষ পুঁজিবাজারে বিনিয়োগকারী, মানে মোট জনসংখ্যার 7%। আর আমাদের তো শ্রমিক কৃষক পুঁজিবাজারে বিনিয়োগ করে না, বিনিয়োগ করে মধ্যবিত্ত। মধ্যবিত্তদের মধ্যে 26% হচ্ছে পুঁজিবাজারে বিনিয়োগকারী। 100 জনের মধ্যে 26টা পরিবার। সেই পরিবারের সন্তানরা জানে না তার বাবার রাত্রে গুরু হয় না জানে, সে পরিবারের স্ত্রীরা জানে না স্বামী এত অল্প উত্তেজিত হয়ে যায় কেন। কারণ সে তো দেখছে কাগজে আছে, পকেটে নাই, কাগজেও নাই। অনেকেই আছে যে একটা ব্যবসা হিসেবে এটা নিয়েছিলেন। কেউ তো মনে করেছেন যে চাকরি জীবনের শেষে যে টাকাটা পেয়েছিলাম একবারে বেকার বসে না থেকে এই টাকাটা কিনা খাটাই। ব্যক্তিগতভাবে তারা ভেবেছিলেন যে জীবিকা এবং নিরাপত্তা অর্জন করবেন, তারা তাদের জীবিকা এবং নিরাপত্তা দুটোই হারালেন। কিন্তু রাষ্ট্র কি হারালো? রাষ্ট্রকে ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজিগুলোর একটা বিরাট বিনিয়োগের ক্ষেত্র তৈরি করে। যে টাকাটা এমনি এমনি আসতো না, পুঁজিবাজারের মাধ্যমে সেটা আসে। এই জন্য নাম হচ্ছে ক্যাপিটাল মার্কেট। যে মার্কেটে ক্যাপিটাল সংগৃহীত হয়, যেটা হচ্ছে পুঁজি বাজার। এখন আপনারা ব্যঙ্গ করে বলেন এটা হচ্ছে পুঁজি হারানোর বাজার। এটা আপনাদের জন্য পুঁজি বাজার নয়, এটা হচ্ছে পুঁজি হারানোর বাজার। আর আপনারা নাম দিয়েছেন ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার্স অ্যাসোসিয়েশন। বাস্তবে আপনারা এখানে কাজ করছেন ক্যাপিটাল মার্কেট লুজার্স অ্যাসোসিয়েশন। আপনারা ইনভেস্ট করে লুজার হয়ে গেলেন। ইনভেস্টের জন্য আপনাদের স্বীকৃতি পাওয়ার কথা ছিল, যে রাষ্ট্র টাকা জোগাড় করতে পারে নাই, পুঁজিপতিরা টাকা জোগাড় করতে পারে নাই, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা টাকা জোগাড় করতে পারে নাই। আপনারা বিন্দু বিন্দু করে মৌমাছির মতো করে, মৌমাছি যেমন 20 লক্ষ ফুলে ঘুরে 1 কেজি মধু সংগ্রহ করে, এইরকম লক্ষ লক্ষ পুঁজি মানে আপনারা বিনিয়োগকারীরা এরকম হাজার হাজার কোটি টাকা একটা বিনিয়োগের রাস্তা করে দিয়েছে। আপনাদেরকে পুরস্কৃত করা উচিত ছিল, সুরক্ষিত করা উচিত ছিল। এখন বলছে জানো তো এটা ফটকা মার্কেট, বিনিয়োগ করতে আসছি না কেন? কে তোমাদেরকে বিনিয়োগ করতে বলছিল? এখন রাস্তা দিয়ে আমি হাঁটছি, রাস্তায় ছিনতাইকারী পকেট থেকে মোবাইল নিয়ে গেল, আমি যদি পুলিশের কাছে যাই, মোবাইল নিয়ে রাস্তায় হাঁটছিলেন কেন? এই কথা বললে হবে? আপনার দায়িত্ব না এটা রক্ষা করা? বলে এই দায়িত্বটা কে পালন করবে এবং কাকে পালন করাবেন আপনারা? এটা একটা স্পেকুলেটিভ মার্কেট হওয়ার কথা ছিল। সম্ভাবনা দেখে এই ক্ষেত্রে বিনিয়োগ করলে সম্ভাবনা আছে, সেটা স্পেকুলেশন। আর সেটা আসলে পরিণত করে ফেললো এক্সপ্লয়টেশন মার্কেটে। ওই যে বড় বড় দরবেশরা এখান থেকে দর বাড়িয়ে বেশি লুটপাট করে নিয়ে গেলেন, এই জন্য ওদের দরবেশ। ফলে এইরকম একটা আপনাদেরকে পথে বসিয়েছেন। আমরা ভেবেছিলাম যে এইবার পথে বসানোটা বন্ধ হবে, কিন্তু ব্যক্তি চলে গেল, ব্যবস্থা যদি একই থাকে তাহলে নাম যাই হোক কাজটা কিন্তু একই রকম হবে। আমরা এবারও তাই দেখছি। বলে আপনাদের এই বিক্ষোভ থেকে আমরা মনে করি দুটো জিনিস ভাবা উচিত। যদি কেউ এখানে ভুল করে থাকে, ভুলের ক্ষমা আছে, কিন্তু যে অপরাধ করেছে তার শাস্তি পেতেই হবে। ভুল অপরাধজনিত কারণে ভুল করতে পারে, না জানার কারণে ভুল হতে পারে, ভুল হলে তাকে ক্ষমা করা যায়। কিন্তু জেনে শুনে যদি কেউ অপরাধ করে, যদি শয়তানি করে, তাহলে তাকে শাস্তি পেতে হবে। তা নাহলে বারবার কিছুদিন পর পর আমাদের হাজার হাজার বিনিয়োগকারীরা কপাল চাপড়াবে, দেবস্থাদের কপালে। তা না, এর একটা কারণ আছে, লুটপাটের একটা নিয়ম আছে, লুটপাটের একটা কারণ আছে, এবং এটার সঙ্গে দুটো জিনিস যুক্ত আছে। ক্যাপিটাল মার্কেট যদি চাঙ্গা থাকে, ইন্টারন্যাশনাল ইমেজ বাড়ে। ক্যাপিটাল মার্কেট যদি অস্থির হয়, তাহলে ন্যাশনাল ইকোনমিক ড্যামেজ হয়। তাহলে আমরা ইমেজের রক্ষা করতে পারলাম না, ড্যামেজটাকেও বাঁচাতে পারলাম না। রাষ্ট্রের তাহলে কাজ কি? রাষ্ট্রের ভূমিকা কি? সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের 11টা কমিশন হয়েছে, আমরা মনে করি একটা পুঁজিবাজার রক্ষা কমিশন একটা হওয়া দরকার। ফলে এইটা ভবিষ্যতে একটা যেন একটা রাস্তা তৈরি হয়,
যে এরপর থেকে পুঁজিবাজারে বিনিয়োগ যারা করবে তাদের বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত হবে, আর লুটপাটকারীদেরকে তাদেরকে মানে আইনের আওতায় আনা হবে। আমরা বিনিয়োগ চাই, লুটপাট চাই না। ফলে সেটা যদি হয়, ছোট দুটো নিয়ে যদি খেয়াল করে দেখুন তো, এই যে আপনারা পুঁজিবাজারে বিনিয়োগ করেছেন, ইকোনমিতে তার ইম্প্যাক্টটা কি? বাংলাদেশে 100টা নতুন ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হবে এরকম বলা হচ্ছে। আচ্ছা, সেই ইন্ডাস্ট্রিয়াল জোনে যারা শিল্প কারখানা স্থাপন করবে তার টাকা কোথায় পাবে? তারা তো 10-20% টাকা নিজেরা জোগাড় করবে, কিছু ব্যাংক থেকে লোন নেবে, বাকিটা তো এই ক্যাপিটাল মার্কেটে তারা কি করবে? ক্যাপিটাল মার্কেটে যদি এইরকম অস্থিরতা থাকে, ইনভেস্টমেন্ট এখানে হবে? ইনভেস্টমেন্ট না হলে এমপ্লয়মেন্ট হবে? ইনভেস্টমেন্ট এমপ্লয়মেন্টের জন্য বড় কথা আমাদের মার্কেট, যেটা বলে হোম মার্কেট, এক্সপেন্সিভ হোম মার্কেট যেটা আছে, সেই হোম মার্কেট চাঙ্গা থাকবে। 33 লক্ষ শেয়ার বাজারের বিনিয়োগকারী, তারা তাদের ছেলেদের জন্য এক জোড়া করে যদি জুতা কিনে দিতেন, 5,000 টাকার জুতা 1650 কোটি টাকার দামের জুতো বিক্রি হয়। ফলে হাতের টাকা থাকলে এটার প্রভাব বাজারেও পড়ে। এখন 1650 কোটি টাকার জুতো বিক্রি মানে কি? আমার তো ট্যাক্সি শিল্প চাঙ্গা থাকা। যদি ক্যাপিটাল মার্কেটে কিছু আয় হয়, ছেলেকে তো একটা মোবাইল কিনে দেবে। আমরা এখন অনলাইন এডুকেশনের কথা বলি। অনলাইন এডুকেশনের জন্য প্রধান বিষয় হচ্ছে তার একটা মোবাইল, তার একটা ল্যাপটপ, তার একটা কম্পিউটার। আমি তো এখানে বিনিয়োগ করতে আসছিলাম আমার ছেলে মেয়েটার একটু ভালো লেখাপড়া করানোর জন্য, বুড়ো বয়সে একটু যেন নিরাপত্তা থাকে, একটা শেষ বয়সের আশ্রয়, একটা ফ্ল্যাট যেন কিনতে পারি, অথবা চিকিৎসাটা যেন করতে পারি। ফলে এই যে একটা ভবিষ্যতের নিরাপত্তার জন্য আমার একটা ফোর সাইটেডনেস আছে। আমার ভবিষ্যৎ দূরদৃষ্টি থেকে আমি একটা ভবিষ্যৎ বিনিয়োগ করতে চাই। এখন তো ভবিষ্যৎ তো দূরের কথা, বর্তমান নিয়েই টানাটানি। ওই একটু বললো যে তার শেষ সম্বলটাও এখন হারিয়ে গেল। তা মানুষের কি শেষ সম্বল হারানোর বাজারে পরিণত হবে এটা? আমরা যেন মনে করি যে চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে টাকা নিয়ে মানুষ হইচই করে, কিন্তু পুঁজিবাজার থেকে যখন নিঃশব্দে টাকা নিয়ে যায়, মানুষ লজ্জায় এই কথা বলতেও পারে না, সেটা স্ত্রীকেও বলতে পারে না। আর মেয়েরা যদি টাকা বিনিয়োগ করে তাহলে বলে তোমার মাথায় বুদ্ধি নেই, তোমাকে কে বলছে এখানে বিনিয়োগ করতে? একদিকে টাকা হারানোর যন্ত্রণা, আর একদিকে অপবাদ। ফলে এই যে একটা মানসিক যন্ত্রণা, একজনের তো খবর পেলাম যে তিনি স্ট্রোক করেছেন। কত মানুষের যে রাতের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, কত মানুষের যে হাইপার টেনশন বাড়ছে, কত মানুষের যে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, এবং কত মানুষের যে পারিবারিক জীবনের অশান্তি বাড়ছে, এইটার খবর কি কেউ রাখে? আমরা মনে করি সেই খবরটা রাখার দায়িত্বটা রাখে। ফলে পুঁজিটা বিনিয়োগ করেছেন ব্যক্তিগতভাবে, এই বিনিয়োগের সুফলটা পাবে সমাজ। ফলে যারা লুটপাট করে তারা ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে, সমাজকে ক্ষতিগ্রস্ত করে। ফলে তাদের বিরুদ্ধে একটা কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের দাবির সঙ্গে আমরা একমত। পাশাপাশি এই পুঁজিবাজার, গোটা দুনিয়া ব্যাপী পুঁজিবাজার আছে, তার একটা নিয়ম আছে, সেই নিয়মের সঙ্গে বাংলাদেশের নিয়মটাও যেন সঙ্গতিপূর্ণ হয়। যে মানুষ যে কাজের উপযুক্ত তাকে সেই জায়গায় দায়িত্ব দেওয়া। এবং সবচেয়ে বড় কথা, আমরা একবার বলেছিলাম ঢাকা শহরে ট্রাফিক কন্ট্রোল করবার জন্য যদি ঢাকা শহরের সিএনজি ড্রাইভারদের নিয়ে একটা আলোচনা সভা করা যায়, তাহলে তারা সবচেয়ে ভালো সাজেশন দিতে পারবে কোন জায়গায় লুপ তৈরি করা যাবে, কোন জায়গায় ওভারটেকিং বন্ধ করতে হবে, কোন জায়গায় আমি ফ্লাইওভার নির্মাণ করবো। ওরা পথে চলতে চলতে পথ সম্পর্কে ধারণা ভালো লাগে। ফলে যদি কাউকে নিয়োগ করতে হয়, আপনাদের প্রতিনিধির সঙ্গে যদি কথা বলে, তাহলে সেখান থেকে মার্কেটের একটা রিয়েল পিকচার তারা পাবে। ফলে আমরা মনে করি, সবসময় কথা বলছে কি যে আমরা ইন্টারঅ্যাক্টিভ হতে চাই, আমরা ইনক্লুসিভ হতে চাই। ফলে যারা এই মার্কেটে আছে তাদের সঙ্গে ইন্টারাকশন বাড়াতে হবে। তাদেরকে ইনক্লুসিভ করে যদি কোন একটা নীতি এবং পলিসি তৈরি করা যায়, তাহলে শুধুমাত্র আপনারা সুরক্ষিত থাকবেন তা না, পুঁজিটা সুরক্ষিত থাকবে এবং আমাদের দেশের ভবিষ্যৎটা সুরক্ষিত থাকবে। ফলে আজকে আপনারা হাহাকার করছেন নিজেদেরকে নিয়ে, বাস্তবে কিন্তু আপনারা লড়াই করছেন এই রাষ্ট্রটাকে নিয়ে। বাস্তবে কিন্তু আমরা বাঁচাতে চাইছেন আমাদের অর্থনীতিটাকে। ফলে সমাজকে এটাই বোঝা উচিত, রাষ্ট্র এবং সমাজের প্রয়োজনে আপনাদের দাবিটা তারা মেনে নেবে। এই ক্ষেত্রে আপনাদের পাশে আমরা থাকবো।